কেমন আছো বন্ধুরা? তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে 11 তারিখ, সন্ধেবেলা, একটু পরেই সন্ধে হবে, এখনও বিকেল আছে, বেলা বড় হয়ে গেছে। বর্ষাকাল চলছে বলে তাড়াতাড়ি এবার বর্ষাটা এসে গেছে। যাই হোক, একটু দেরি করে থাকলে বাঁচি, তবু একটু ঠান্ডা লাগে, নইলে বড্ড গরম, বাপরে টেকা যায় না। আমি তো সুতির শাড়ি পরে বসে পড়েছি। কোনো মাঝে মাঝে মনে হয় বাড়ি পরা ম্যাক্সিটা পরিতে হতো। আমার মনে হয় ম্যাক্সির থেকে শাড়িটা বোধহয় ভালো। ম্যাক্সি ঘাড় গলা ঢাকা থাকে, এটা তবু একটু খোলা টোলা থাকে, একটুখানি আরাম লাগে। উফ, এই প্রচণ্ড গরম না, সহ্য করতে পারি না। একে হাই প্রেশারের রুগী, হার্টের রুগী, নানান রকম রোগের কাহিনী, তার উপরে যদি মানে সব হয়, তখন ভীষণ মুশকিল। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, বর্ষাকাল চলছে এখন। বর্ষাকাল আমাদের কবিগুরুর ভীষণ প্রিয় কাল ছিল। উনি এই কালে উনি ভীষণ আবেগপ্লুত হয়ে পড়তেন। উনি একটু নির্জনতা চাইতেন, একটু নিবিড় নির্জনতা চাইতেন, যেখানে উনি বসে কাব্য রচনা করতে পারতেন। অবিশ্রান্ত বাড়িধারা, প্রকৃতির সজীবতা, সব মিলিয়ে ওনাকে একটা কবিমন, তো কবিমন মানে সে কবিমন ভাবা যায় না। মেঘ ডাকা, সব মিলিয়ে ওনাকে একটা মানে রোম্যান্টিকতা বা প্রেম, বর্ষাকালের গানগুলোর সঙ্গে প্রেমের গানের খুব মিল আছে। ভীষণ প্রেম বা ভালোবাসা এ সময় ওনার খুব জেগে উঠত। এটার সঙ্গে উনি খুব আপ্লুত হয়ে পড়তেন। এবং এই সময় মনে হতো যে কেউ পাশে থাকলে ভালো হতো, কাউকে কিছু মনের কথা বলতে পারলে ভালো হতো। তার নিজের মনের কথাগুলো, যেগুলো না বলা কথা হয়ে জমে আছে, সেগুলো বলতে পারলে ভালো হতো। এমন যদি কোনো ভালোবাসার লোক থাকতো। কিন্তু ওই সময় তো হয়তো ছিল না, বা হয়তো ছিল, আমরা তো সেরকম ছিলাম না, বা হয়তো সে কাছে ছিল না। ভালোবাসার লোক মানেই তো প্রেম নয় বা কিছু নয়, কারোর কোনো বিশেষ ওই অমন একজন ব্যক্তিত্বকে ভালোবাসবে না এমন মেয়ে তো পৃথিবীতে হয় না। কাজে ওনাকে দেশ বিদেশের মেয়েরাও ভালোবাসতেন, কিন্তু রবীন্দ্রনাথের জীবনে প্রেম খুব বেশি আসেনি। উনি প্রেমের কবিতা প্রচুর লিখেছেন, প্রেমের গল্প, উপন্যাস, গান তো প্রচুর লিখেছেন, কিন্তু ভালো যে খুব বেসেছেন তা না। ক্ষণিকের ভালোবাসা, যেটাকে বলা হয় যে মোহ বা ভালো লাগা, ভালো উনি বেসেছেন ওনার স্ত্রীকে, তাকে আর কিছুটা কাদম্বরী দেবীকে, সেটা প্রেমিকা হিসেবে নয়, তার জীবনের একজন অন্যতম, অন্যতম একজন সহকর্মী বলা যেতে পারে, প্রেরণাদায়ক, প্রেরণাময়ী, একজন মায়ের জায়গা, একজন দিদির জায়গা, এবং একজন প্রেমিকার জায়গা। মা, দিদি, প্রেমিকা, এই তিনজন মিলিয়ে কাদম্বরী দেবী তার জীবনে ছিলেন। যেটা লোকে বলে সেটা ঠিক আমার শুনতে খুব খারাপ লাগে। অমন একটা মানুষের সম্বন্ধে আমাদের কারোরই কিছু বলার অধিকার নেই। আগে রবীন্দ্রনাথের রথে পৌঁছই, তারপর আমরা তার সমালোচনা করা তো দূরের কথা। আমি তো সাহস করি না, যারা করে তারা করে। এবং আমার সেই সমালোচনা শুনে অত্যন্ত বিরক্তি এবং অপমানে গা শিরশির করে ওঠে যে রবীন্দ্রনাথের সমালোচনা হচ্ছে বাংলাদেশে, যিনি বাংলা সাহিত্যকে ঐশ্বর্যবান করে তুলেছিলেন। এত দান কার বোধহয় বাংলার সাহিত্যের ওপর। বিদ্যাসাগর বাংলা ভাষার স্রষ্টা, তারপরে বঙ্কিমচন্দ্রের কিছু উপন্যাস, এবং তারপরে যে রবীন্দ্র সাহিত্যের তারপরে যে বাংলা সাহিত্যের যে একটা বিশালতা বা যে ঐশ্বর্যমান হয়ে বিশ্বের দরবারে
নোবেল পুরস্কার জয় করে নিয়ে চলে এসেছিলেন, এটা তো কম কথা নয়। সেটা রবীন্দ্রনাথই। আর অমন একটা মানুষের প্রেমে পড়বে না এমন আমি তো এখনও ওনার মনে হয় আমার একটাই প্রেমিক রবীন্দ্রনাথ। প্রেমিক দেবতা বলি, পুজো, তার যাকে পুজো করা যায়, যার সঙ্গে মনের কথা বলা যায়, মনের কথা খুঁজতে গিয়ে গীতবিতানটা খুলে বসি, মনের কথাগুলো পেয়ে যাই। যখন মন খারাপ হয়, নিজেকে খুব একা লাগে, তখন আমি গীতবিতানটা খুলে বসি, এই তো আমার মনের কথা কবি লিখে গেছেন। অপূর্ব, মানে কী করে যে পারতেন এত সুন্দর করে মনের কথা লিখতে, সব মানুষের মনে ঢুকে। এখনও মানে যার কোন কালে উনি লিখেছেন, কিন্তু এখনকার মেয়ে বউদেরও মনের কথা উনি লিখে গেছেন। একটা সাধারণ মেয়ে, এখনও অনেক সাধারণ ঘরে সব মেয়েকে তো বাবা মা উচ্চশিক্ষিত করতে পারেন না। অনেককে উচ্চ মাধ্যমিক পাশ করে নার্সিং ট্রেনিংয়ে ঢুকে যেতে হয়, তাকে রোজগার করতে হয় নার্সিং ট্রেনিং শিখে, বা টিচার্স ট্রেনিং নিয়ে তাকে একটা ছোটো প্রাইমারি স্কুলে চাকরি করতে হয়। কিন্তু সে তো সাধারণ মেয়ে, সাধারণ, হয়তো চেহারাও সাধারণ, কিন্তু চেহারাটাকেও কিন্তু অসাধারণ করা যায়। সেই একটা আভিজাত্য চেহারার মধ্যে এনে দিতে পারে একমাত্র শিক্ষাই, মানে মানুষের, এবং ভেতরের শিক্ষা, শুধু বাইরের শিক্ষা না, ভেতরের একটা শিক্ষা, আভিজাত্য, এটা নিজের থেকে আসে, এটা কেউ এনে দিতে পারে না। আমি ভুল বললাম, এটা কেউ এনে দিতে পারে না। আভিজাত্য বা শিক্ষা এটা ভেতর থেকে আসে, নিজের থেকে আসে। তো আজকে আমি বর্ষার একটা রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা গান আমি বলছি। এটা গান হিসেবেও বিখ্যাত এবং কবিতা হিসেবেও খুবই চলে। তো আমার তো সেরকম সরঞ্জাম নেই এই কবিতাটার পেছনে, যেদিকে মানে আমি সেভাবে বাচিক শিল্পীও নই, যদি কেউ একটা ছোট্ট একটা টিউন বাজতো বা কিছু হতো, তাহলে ভালো লাগতো আরও, বা আমি নিজে বাজাতে শিখতে পারতাম এই ল্যাপটপ দিয়ে, তাহলেও ভালো হতো, কিন্তু আমি অতটা পারদর্শী নই। এমনও দিনে তারে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে, বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীরে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দুকথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দুকথা বলি যদি কাছে তার, তাহাতে এ জগতে ক্ষতিকার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়,
যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এটা বলি যে না বলা কথা বলবো বলবো করেও বলা যায় না। যদি কোনো বিবাহিত হলেই যে আমাদেরকে আটকে দেওয়া হলো তা নয়। আমাদের মন কিন্তু দুটো মন অন্য একরকম হতে পারে না। একটা মন আর একটা মনকে ভালোবাসতে পারে, নিশ্চয়ই পারে, তার কোনো বিশেষ গুণকে করে। কিন্তু আমাদের বাঙালি সমাজ সেটা মেনে নেয় না, বা আমরাও এমন একটা ওই সংস্কারে বড় হয়েছি যে পারি না সেটা মেনে নিতে পারি। যে মনে হয় কারোর সংসার ভেঙে যাবে আমাদের এই, কিন্তু কারোর কোনো বিশেষ গুণকে তো ভালো লাগতেই পারে। সেই ভালো লাগাটা তো কি অপরাধ? আমার তো মনে হয় না। এই যে এখানে লিখেছেন কবি, তাহাতে এ জগতে ক্ষতি কার? এই জগতে কার ক্ষতি হচ্ছে? আমি যদি নিজের মনের ভার এমন ঘনঘোর বর্ষার দিনে কাউকে কিছু বলতে পারি, আমার নিজের মনের ভারটাকে আলগা করতে পারি, হালকা করতে পারি, তাহাতে এ জগতে ক্ষতি কার? কার ক্ষতি? কারোর তো কিচ্ছু ক্ষতি হচ্ছে না। কিন্তু তাই নিয়ে আমরা খুব হইচই করি, যে যার জন্য ব্যাপারটা আরও মানে সেই একটা অন্য রূপ নিয়েছে, যেটা আগেকার দিনে ছিল না। আগেকার দিনে রবীন্দ্র যুগের ব্রাহ্ম সমাজে বিশেষ করে মেয়ে বউরা এতটাই আধুনিক ছিল যে তারা খুব সহজ সরলভাবে মিশতেন। সেখানে কোনো আড়ষ্টতা বা কিছু যেটা এখন হয়েছে পরকীয়া অমুক তমুক, সেটা কিন্তু সে সময় ছিল না বলেই রবীন্দ্রনাথের কাছে অত মহিলারা আসতেন, বা অনেক বড় বড় কবির কাছেও অনেক মহিলারা আসতেন। ব্রাহ্ম সমাজে এটা খুব প্রচলন ছিল, মহিলাদের শিক্ষা বেশিরভাগই, যার জন্য ব্রাহ্ম গার্লস হাই স্কুল একটা নাম করা স্কুল। ব্রাহ্ম সমাজে এই জিনিসটা প্রচলিত ছিল বলেই এত উদার মনস্ক মানসিকতা ছিল তাদের। কোনো কেউ হয়তো কিছু বুঝতে পারছে না রবীন্দ্রনাথের কোনো কথা গল্প, যারা রবীন্দ্র বিশেষজ্ঞ, কোনো মহিলা হোক, বিবাহিত মহিলা, ধরা যাক কোনো বিবাহিত মহিলা সেই ভদ্রলোকের কাছে গিয়ে বলেন, আপনি তো খুব রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেন, আমাকে একটু বুঝিয়ে দিন না। এটা অপরাধটা কি? কোনো অপরাধ নেই, কোনো নিষ্পাপভাবে বলা। বা তার স্ত্রীরাও কিন্তু এতটাই আধুনিক ছিলেন, এসব নিয়ে মাথায় ঘামাতেন না, যেটা এখনকার দিনের মেয়েরা অনেক বেশি। আমি নিজেও হয়তো তাই, জানি না, সন্দেহ করলে জিনিসটা খুব খারাপ। সন্দেহটা একবার মনের ভেতর ঢুকে গেলে অনেক সময় ঢুকে যায়, অনেক সময় হয়তো সত্যি হয় এই ঘটনা, সেটা এখন হচ্ছে, কিন্তু তখন ছিল না। তখন কিন্তু সত্যি এ জগতে ক্ষতিকার এই কথাটা ছিল, কারোর ক্ষতি হতো না। রাখছি। শুধু একটু কবিতা শোনালে তো হয় না, একটু গল্প তো করতে হয়। বা বর্ষায় রবীন্দ্রনাথ নিয়ে একটা স্ক্রিপ্ট লিখছি, রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল। রবীন্দ্রনাথ বর্ষার ওপর এত কবিতা, এত গান লিখেছেন যে রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল একটা লিখতেই হবে। কিন্তু আমার চোখ দুটো এত গণ্ডগোল করে যে লিখতে আজকাল কষ্ট হয়। যাই হোক, চেষ্টা করব যতটা কম চোখের ওপর চাপ দিয়ে করা যায়।
রাখছি। আবার কালকে আসবো। তোমরা কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমার কবিতার ভিউজ কেমন লাগছে একটু দেখো।